আসরে বসে আছি বউ সেজে, দামি অলংকার, দামি লেহেঙ্গা। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে হয়নি, তার নিজের ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। আর আমার নিজের বড় বোনের সাথে সেই লোকটি বিবাহ সম্পন্ন করেছে। আমি মেহনুর মেয়ে। আমার মামা মামি আমার এই বিয়ে ঠিক করেছে, কিন্তু আমাকে জানানোর প্রয়োজন বোধ করেন। তা সত্ত্বেও আমি এই বিয়ে করতে টুঁ শব্দ পর্যন্ত করিনি, কারণ আমার বাবা মা নেই। আমার বাবা মা না হলেও তারা আমার কোনো অভাব রাখেনি। আমি তাদের মেয়ে না, তা একটিবারের জন্য মনে হয়নি। আমার মামি আমাকে পছন্দ করে না, কিন্তু মামা আমাকে কখনো মা ছাড়া অন্য কোনো নামে ডাকেননি। ওনার জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি। তারা আমার ভালোর জন্য হয়তো এই বিয়ে ঠিক করেছেন। বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমার বিয়ে হচ্ছে, কিন্তু তার ছবি পর্যন্ত দেখিনি। কারণ তাকে পছন্দ হলেও এই বিয়ে আমাকে করতে হবে, না হলেও করতে হবে। বিয়ে শুরু হওয়ার সময় ছেলেপক্ষ আমার মামা মামির কাছে সময় কিছু একটা বলেছে, তা দেখে মামা চিন্তিত হলেও মামির মুখে বিশ্বজয়ের হাসি। সামনে তাকাতেই দেখলাম আমার বড় মামাতো বোন অহনা আপু আমাকে ডাকছে। ছোটবেলা থেকে তাকে দেখে আসছি, আজ পর্যন্ত তাকে পর মনে করিনি। কোনো সময় মন খারাপ করলে আমাকে হাসানোর ঔষধ তার কাছে থাকতো। সে আমাকে নিজের আপন বোনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আমার আরো দুটো মামাতো বোন আছে, অন্নি আর তন্নি। তারা আমাকে দেখতে পারে না তা না, আমাকে তারা যথেষ্ট ভালোবাসে, কিন্তু মামি তাদের আমার সাথে মিশতে দেয় না। তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই। তাদের কাছে বড় হয়েছি, তাদের নিন্দ খেয়েছি, তাদের নিন্দে করব এইভাবে আমি বড় হইনি। আমি নিতান্ত শান্ত স্বভাবের মেয়ে, বেশি কথা বলতে পছন্দ করি না। এই মেঘ, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আপুর ডাকে আমার হুঁশ ফিরল, আর বিয়ের আসর থেকে উঠে আপুর কাছে গেলাম। আপু, তুমি আমাকে এখানে ডাকলে কেন? ওই জায়গায়ও তো বলতে পারতে। কেন? আমার বোনের সাথে আমার আলাদা কোনো কথা থাকতে নেই? আমি কি তা বলছি আপু? আচ্ছা বাদ দাও, বলো কি বলবো। আমি যা বলবো তা মন দিয়ে শুনবি, কোনো প্রশ্ন করবি না। ঠিক আছে, বলো। তুই কি এ বিয়েতে রাজি? মন থেকে রাজি, নাকি বাবা মার জন্য রাজি হয়েছিস? আমার কাছে কিচ্ছু লুকাবি না। আমি জানি যাকে তুই চিনিস না, জানিস না, তাকে না দেখেই পছন্দ হয়ে গেল। হুম, আমি এই বিয়েতে রাজি। দেখো, শুনেছি তাদের অনেক টাকা, আমার কোনো কষ্ট হতেই পারে না। আজকাল টাকাই সব, টাকা ছাড়া সবাই পর। খোদার উপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন। তখনই ইমরান সাহেব সেখানে উপস্থিত হলেন আর একটু ইতস্তত বোধ করে বললেন, অহনা মা, তোমার একটু এদিকে শোনো। আমার কিছু বলার আছে, আর আমি যা বলবো তা তোদের রাখতে হবে। আসলে মা, ব্যাপারটা হলো, আসলে পাত্রপক্ষ অহনাকে বড় ছেলের বউ হিসাবে গ্রহণ করতে চাচ্ছে, আর মেঘ এর সাথে তার ছোট ছেলের জন্য নিতে চাচ্ছে। প্ল্যান করছে। ভাবতেছি কিভাবে মেসানের 10 নম্বর গার্লফ্রেন্ডকে পটানো যায়। আই এম এ পিওর বয়, তোমরা এসব কিভাবে ভাবতে পারলে? না মেহসান, এসব কিছুই না। আমরা মেহসান ভাইয়া আর মেঘ ভাবিকে একসাথে করতে চাইছি, তাই নিয়ে আলোচনা। নো টেনশন, মেহসান করে সকল সমস্যার অবসান। এখন বলো সমস্যাটা কি? আমি বোঝাই, মেহতাব সমান রাগী, মেঘ সমান মিষ্টি রাগী সমান মিষ্টি, আর আমরা সবাই জানি মেহতাবের মিষ্টিতে অ্যালার্জি। দিস ইজ দ্য প্রবলেম। আমার ভাই, থাম তুই। তোর কি অঙ্কতে মির্কি ব্যারাম ছিল? ব্রো, দে আর কামিং, বি রেডি হোল্ডার পার্টি। সবাই একসাথে দরজার প্রবেশদ্বারে দাঁড়িয়ে। তোরা সব হুল্লোড় পার্টি একসাথে? এনি প্রবলেম? সবাই সাম্মীকে কানে কানে টাকা চাওয়ার জন্য বলছে। ওয়াই মি ব্রো? আমি জানি ভাইয়া আমাদের ভালোবাসে, কিন্তু আমি পারবো না, অ্যাডভান্স বলে দিলাম। আচ্ছা স্বামী, তুই বল কি চাই? হারি আপ, আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। এমনি অনেক ধকল গেছে, তাড়াতাড়ি বল, আমি কিছু বলবো না। অ্যাকচুয়ালি দোষ, ফুলসজ্জার রাত সমান গেট ধরা সমান টাকা সমান খাবার সমান অনাহার থেকে মুক্তি। তা ক্লিয়ার করে বললেই তো হতো গাধা। এই নে, এতে হয়ে যাবে আশা করি 4,000 টাকার একটা কার্ড দিয়ে। আগেই বলে নিলাম, তারা টপ বিজনেসম্যান, তারা অনেক বড় লোক।
সিমরান স্বামী মিথিলা, তোরা মেয়েকে নিয়ে আসিস। আমি গাড়ি থেকে এসে পড়েছি। গো, হারি আপ। ওর যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘ আর অহনা। তারা বুঝতে পারছে না এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ। ছোটবেলায় দাদিমণির কাছে অনেক রাজারানীর রাজপ্রাসাদের কথা শুনেছে, আজ তা দেখেও নিল। মেঘ, আমাদের মতো গরিব ঘরের মেয়েদের তারা কেন নিজেদের বাড়ি বউ করে এনেছে? জানি না আপু, কিন্তু তাদের মন কি এই বাড়ির মতো সুন্দর হবে নাকি আমাদের অপমান করবে? আমরা তো তাদের মতো এত বড় লোক নই, আমরা তো মধ্যবিত্ত শ্রেণী। মিথিলা বলল, এই যে দুই ভাবি, এত কি ভাবছো? বাড়িতে ঢুকবে না? মিথিলার ডাকে তাদের হুঁশ ফিরল। আসো ভিতরে, চিন্তা নেই, ডোন্ট ওয়ারি। আরে আসো তো। বাহ, আমার দুই ছেলে তো কপাল খুলে গেছে, লাল টুকটুকে বউ পেয়েছে। এই কথা শুনে দুজনে খুব লজ্জা পেয়েছে। লজ্জা পেও না, আজকে রাতে অনেক লজ্জার কথা শুনতে হবে, তখন এর জন্য বরং তুলে রাখো। শিমু, তোর মেয়ে তো ভালোই পেকেছে। একদম ঠিক বলেছো আপা, এক একটা বাদরের হাড্ডি। আমার নাতনির বউও তো দেখলাম, এখন শুধু পুঁতিগো দাহনের পালা। হুল্লা পার্টি নিচে নামতে নামতে, দাদি, আপনি তো এখনো যৌবন ধরে রাখছেন। আপনারা দেখে মনে হয় এখনো পাত্র খুঁজলে লাইন লেগে যাইব। সৌরভের কথা শুনে রেগে ধারা বান্দর সেরা, তোর একদিন কি আমার একদিন, লাঠি নিয়ে গিয়ে। আরে থামো দাদি, ভাবি গো, সামনে ইজ্জতটা রাখলা না। লাঠির বাড়ি থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বলতে বলতে সবাই তাদের কাণ্ড দেখে ইতিমধ্যে হাসাহাসি শুরু করে দিয়েছে। মেঘ আর অহনাও হাসছে। বদমাস পোলাপাইন, তখন লেগা ময়ূরও শান্তি পামু না, তাই আবার কবরে গিয়া কইবি দাদি ওঠো, তোমার লেগে একটা পাত্র পেয়েছি, বিয়া করবা না? দাদির কথা শুনে এবার হাসির আওয়াজ আরো বেড়ে গেল। হুশ, সবাই থাম, আজ সবার অনেক ধকল গেছে, সবাই ঘুমাতে যা। আর সিমরান, মিথিলা, শাম্মী, তোরা মেঘ আর অরিনকে নিজেদের রুম দেখিয়ে দে। মেঘকে মাহাতাবের রুমে আর অহনাকে আহাতাবের রুমে। তারা তিনজন মেঘ আর অহনাকে নিজেদের রুমে দিয়ে চলে গেল। বাহ, রুমটা তো অনেক সুন্দর। ছেলেদের রুম এত পরিপাটি হয় নাকি? কিন্তু মেহতাব কোথায়? এইসব ভাবতে ভাবতে পেছনে যেতেই কোনো এক দেহের সাথে পিঠ ঠেকল। পেছনে তাকাতেই সে রীতিমতো অবাক। মেহতাবকে ভালো করেই প্রথম দেখল, কোনো কমতি নেই যেন। নিজেকে তার সাথে মাপতে গেলে কোনো অংশেই মানানসই নয়। উচ্চতা হবে হয়তো 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা, চুলগুলো সিল্কি, যা বাদামি আর কালো কালারের মিক্স, চোখের পাপড়িগুলো অনেক বড়, ঠোঁটটা হালকা গোলাপি। সব মিলিয়ে যে কোনো মেয়েকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। রাস্তায় হাঁটলেও যে কোনো মেয়ে তাকে দেখে উষ্টা খেয়ে পড়বে। এই মেয়ে, মেহতাবের ডাকে মেঘের হুঁশ ফিরল। জি বলুন। যাও ফ্রেশ হয়ে নাও। মেহতাবের কথা শুনে মেঘ যেন আকাশ থেকে পড়ল। সে ভেবেছিল তাকে মেহতাব অনেক কটু কথা শোনাবে, কারণ এই বিয়েটা হঠাৎই হয়েছে, কেউ তার জন্য প্রস্তুত ছিল না। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, আমি কিছু মনে করব না। তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে অত্যাচার করব কারণ এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি মেয়েদের গায়ে হাত তুলি না বা তাদের সম্মানকে অপমান এর চোখে দেখি না। আসলে আমি আপনার কাছে দুঃখিত। আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য আজ আপনাকে আমার মতো একটা অচেনা মেয়েকে বিয়ে করতে হলো। ইটস নট ইয়োর ফল্ট, সো ডোন্ট বি সরি। যাও ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও, নাকি এগুলো পরে ঘুমাবে? যাচ্ছি। অশ্রমে আয়নায় নিজের দিকে তাকিয়ে, কে বলেছে তুই সুন্দর না? মাশাআল্লাহ, কারোর নজর যেন না লাগে। মেঘ মেহতাবের থেকে অত সুন্দর না হলেও কম যায় না। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও ফর্সা, চুলগুলো অনেক সিল্কি, কোমর পর্যন্ত ছাড়িয়ে গেছে, গোলাপি ঠোঁট, ঠোঁটের বাম পাশে ছোট্ট একটা তিল, যে কোনো পুরুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। অশ্রম থেকে বের হয়ে মেঘ মেহতাবের দিকে তাকালো। সে কালো টি শার্টের সাথে ব্ল্যাক ট্রাউজার পরেছে, তার থেকে চাইলেও চোখ সরাতে পারছে না মেঘ। উজু করে আসো, একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে। আচ্ছা। এরপর দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। ধন্যবাদ আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য। আমি আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকব। If I want something from you, will you accept it? আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই রাখব। Actually, Meg,
আমি আর কয়েকদিন পর লন্ডন শিফট হচ্ছি। ওখানে 2 বছর থাকবো, তারপর আবার আসবো বিডিতে ফিরে আসবো। তুমি হয়তো জানো না, আমি ওখানে সবকিছু সেটেল করে এসেছি। আমি অনেক বড় জব পেয়েছি, ওখানে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড পপুলার কোম্পানির সিইও। এটা একটা বিগ চান্স ফর মি, ইউ নো, টু প্রুভ মাই সেলফ। তুমি ড্যাডিকে একটু ম্যানেজ করতে পারবে? তুমি হয়তো ভাবছো যে আমার বাবার এত বড় কোম্পানি থাকতে আমি লন্ডন কেন যেতে হচ্ছে। আমি চাই না আমার ভাইয়ের সাথে বাবার কোম্পানির সিইও হওয়ার জন্য কোনো রকম নিজের সম্পর্ক নষ্ট করতে। আমি আমার পরিবারকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু বাবা কি আমি বললে রাজি হবেন? আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো হয়নি। আপনি এখন চলে গেলে অনেক অনেক কিছু ভাববে। আমার কথা কি আপনার মনে পড়বে না? পরিবারকে এত ভালোবাসেন, আমার জায়গা কি তাতে একটুও নেই? আমি কি কোনো ভুল করেছি তাই চলে যাচ্ছেন? আমাকে একটু সময় দিন প্লিজ, যাবেন না। It's not your fault. Please don't be sorry. I need time to. আমিও চাই সবকিছু স্বাভাবিক করতে, কিন্তু আমাদের বিয়েটা সময়ের উপর নির্ভর করাটা বেটার হবে। আমি জানি না কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো কিনা, তাই আমার উপর কোনো প্রত্যাশা রেখো না। আমি তাড়াতাড়ি আসতে পারবো কিনা তাও জানি না, আর তাই বলে তোমার প্রতি আমার দায়িত্ব অবহেলা করবো না। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। মেঘ মনে মনে আফসোসের সুরে বলল, আমি সবার দায়িত্বই রয়ে গেলাম, কারো মনে কোনো জায়গা তৈরি করতে পারি আর পারবো কিনা তাও জানি না। আচ্ছা, তুমি এই বিছানায় ঘুমিয়ে পড়ো, আমার পেন্ডিং কিছু কাজ আছে, আমি পরে ঘুমাবো। আপনি কোথায় ঘুমাবেন? আমি মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ব। তোমার কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। এই বলে মেঘ বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখ মেহতাবকে দেখছে, আর মেহতাব তার বাকি কাজগুলো সোফায় বসে করে নিচ্ছে। সে কি তাকে কোনোদিনও ভালোবাসবে না? কাছে টেনে মিষ্টি মিষ্টি কথা দুষ্টুমি করবে না? সে তো বেশি কিছু চায় না। মেহতাবের মনে একটু জায়গা করে নিতে পারলেই হবে হয়তো এটাই পবিত্র বন্ধন। আরে মেঘ, তুই কি তার প্রেমে পড়লি নাকি? নো নো, ওয়েক আপ। মেঘ এত দুর্বল হলে চলবে না। যে আমাকে ভালোবাসে না তার কোনো ভালোবাসার কোনো মূল্যই নেই। সে শুধু তার দায়িত্ব পালন করছে। হল্লা পার্টি মেহতাব আর মেঘের কথা সবকিছু দরজার আড়াল থেকে শুনছিল। এগুলো তো মানা যায় না। দোস্ত, মেহতাবকে আটকাতে হইব যেভাবেই হোক। আমি তোরে আগেই কইছিলাম মেহতাব লন্ডনে যাইবো গা। যে পোলা মায়া গতিকে তাকায় না, হ্যাঁ একদিন এই বউয়ের সাথে লুতুর পুতুর করব। ব্রো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। লুতুর পুতুর কি ধরনের ওয়ার্ড? তোরা ঝগড়া থামা, এগুলো ঠান্ডা মাথায় ভালো লাগতো। অর্থাৎ ঠান্ডা মাথা সমান পেটের শান্তি সমান খাবার। বাহ, আবার শিষ্য। সৌরভ ভাইয়া, তুমি না ওকে ডাব্বা মারছিলা? ভাই ডাব্বা না, আন্ডা পাচ্ছিল। রৌফের কথা শুনে এবার সবাই মুখ টিপে হাসা শুরু করে দিয়েছে। ওই আন্ডা নিশ্চয়ই সামির ভাইয়া খাইছিল, তাই তো বলি এই কয়দিন ধরে পচা ডিমের গন্ধ পাচ্ছি সামির ভাইয়ের মুখ থেকে। এ তো স্বামী নয়, যেন আসামি। নাম কেন বিবৃতি করছো? ভালো লাগে না। ভাইয়া, মিথিলা আপু কই? আর মেহসান ওদের ছাড়া প্ল্যান ফুলফিল কিভাবে হবে? মেহসান ঘুমায় মনে হয়। আর মিথিলা কই আসলে? চল তো ওরা দেখাই আর মেহতাবের লন্ডন যাওয়া আটকানোর প্ল্যান করি। মিথিলা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। মিথিলা কেন খাচ্ছ তুমি? গ্যাসে গেলিয়া? এবার সবাই সজোরে হেসে দিল। মাথা করিতেছে ঠান্ডা, ডিস্টার্ব করিয়েন না, পারেন কি আন্ডা? এই কাজ তো ওর না, এই কাজ তো আমার। ওহে বালিকা, এখানে পারিয়েন না আন্ডা, তাহলে দেবে দাদি আপনাকে ডান্ডা। তামেন ভাইয়েরা বোনেরা, আপনারা চলিতেছেন কবিতার কথা বুনিয়া। ছোটবেলায় খেয়ে মায়ের হাতে গান্ডা খেয়েছিলাম। আমি সৌরভের পাড়া আড্ডা। কেন খাইতে গেলে আন্ডা? তার লজ্জার ভয়ে বলতে পারি না আমি পছন্দ করি পান্ডা। এই দোষে তোমরা দিলা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। তাই তো বলি, আমি কেন স্বপ্ন দেখেছি জাগিয়া। সবাই মেহসানের কণ্ঠ শুনে চমকে গেল। তুই কখন এলি? তোমাদের কবিতায় ঠেলায় উঠতে হয়েছে। তোমরা সবাই কি করছো এখানে? বুদ্ধির জন্য খাচ্ছি, সামির ভাইয়া বলেছিলে বুদ্ধি সমান খাবার। আরে বোন, তুই নাকি আবার সৌরভের আন্ডা খাইছস সামিদের মতো? এই কথা শুনে মিথিলা মুখের ভেতরে নলাটা ফেলে দিল।
ছি, এইসব কি কথা বলছো ব্রো? খাওয়াটাই নষ্ট করে দিলে ভাল লাগে না। মাইন্ড করছিস কেন? মজা করছি তো। মেহতাব সমান অবসান। তুই সব সময় বলছ, তাই আজকে একটা প্রুফ দে। কি সমস্যা বলো? একটা জব্বর আইডিয়া দে, যাতে মেহতাবকে লন্ডনে যাওয়া থেকে আটকাতে পারি। মেহতা ভাইয়া আমার ফিউচার ওয়াইফ, কে ছেড়ে লন্ডনে যাইতেছে নাকি? মেঘ, ভাবি আবার তোর ফিউচার ওয়াইফ কেমন হয়? বড় হইলে ততক্ষণ ভাইয়া বুড়া হইয়া যাইব, ভাবিরে দেখবো কে? কেডা আবার মেহতাব? ভুল উত্তর, তাই আমার আইডিয়া দিব না। ও, না দিলে না দে, লাগতো না। আরে রাগ হও কেন, বলতাছি। দেয়ালেও কান আছে, কাছে আসো সবাই। ফিসফিস করে মেহসান সব প্ল্যান বলে দিল সবাইকে। সবাই বলে উঠল, দারুণ প্ল্যান। মিশন লন্ডন ভন্ডুল। আহতাবের রুমে। আই এম সরি মোহনা, আমি জানতাম না তোমার নাম মোহনা। আমি মেহনুরকে কষ্ট দিতে চাইনি। দেখুন, আপনার ভাই যদি সময় মতো না আসতো, তাহলে আমার মেঘের উপর কলঙ্কের দাগ পড়তো। আপনাদের একটা ভুলের জন্য আরেকটু হলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যেত। আমি মেহনের কাছে ক্ষমা চাবো, আমাকে মাফ করে দিও প্লিজ। এই দিন কিন্তু বারবার আসে না, বলে দিলাম। আপনি তো অনেক খারাপ। খারাপের কি দেখলা? এখনো তো দেখা বাকি। এই বলে আহতাব অহনার কপালে কিস করল। তারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটালো। অহনা বাধা দিল না। অহনা বুঝেছিল আহতাবের এখানে কোনো দোষ ছিল না। সে তো বুঝতে পারেনি, ভালো তো সে অহনাকেও বেসেছিল, শুধু মেঘ নাম ভেবে ভুল করেছে। আজকে সময় মতো মেহতাব উপস্থিত না থাকলে 3টি জীবনে ঝড় বয়ে যেত। তার অতি আদরের মেঘকে কটু কথা শুনতে হতো সমাজের কাছ থেকে, অহনার মায়ের থেকে। মেঘও সুখ ডিজার্ভ করে, আর মেহতাব মেঘকে অনেক ভালো রাখবে তা মেহতাবকে দেখলেই বোঝা যায়। সকালে মেঘ উঠে দেখল মেহতাব ঘরের কোথাও নেই। তাই সে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 7টা বাজে। তাও কেউ তাকে ডাকতে এলো না। সে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখল কেউ ওঠেনি, শুধু তার শাশুড়ি মা কাজ করার স্টাফদের সব বুঝিয়ে দিচ্ছে। মেঘকে লক্ষ্য করল। মেঘকে উদ্দেশ্য করে বলল, মেহনুর, তুমি উঠে পড়েছো? আর একটু ঘুমিয়ে নিতে। অহনাকে একটু আগে ঘরে পাঠিয়ে দিয়েছি, তুমি ওর সাথে বরং গল্প করো। তোমার ননদিনীরা তো এত সকালে উঠবার নয়। না মা, সমস্যা নেই, আমি আপনাকে বরং হেল্প করি। কোনো কাজ থাকলে বলতে পারেন। কি বলছো এগুলো মা? তোমাকে কি আমি কাজ করতে এনেছি? আমার তো কোনো মেয়ে নেই, তুমি আর অহনা আজ থেকে আমার মেয়ে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। এই ঘরকে নিজের ঘর মনে করবে, আর আমাকে নিজের মা মনে করবে। পারবে না আমার জন্য এইটুকু কাজ করতে? অরিন বেগমের কথা শুনে মেঘ অনেক অবাক হলো। আর তার আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। মামির বাসায় মামি তাকে অনেক তাচ্ছিল্যের সুরে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো বলবে যেতে না, থেকে যেতে। শুধু একটিবারের জন্য না করলে আমি থেকে যেতাম। বাট আই এম রং। তুমি আমার জন্য কিচ্ছু ফিল করো না। আমি চলে গেলেই তুমি বেটার থাকবে। সো গুড বাই মেহনুর। মেঘ আর মেহতাবের কথাগুলো দরজার আড়াল থেকে মেহসান, সিমরান, মিথিলা আর স্বামীও শুনছিল। ভাবি যদি একবার বলতো যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে আমার প্রয়োজন, তাহলেই হতো। তুই কিভাবে বুঝলি যে ভাবে এগুলো বললে ভাইয়া রাজি হয়ে যেত? আরে মিঠু আপু, ভাইয়া চোখে ভাবির জন্য ভালোবাসা, মায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক, কিন্তু অনুভব করলেও বুঝতে পারছে না একে ভালোবাসা বলে। এটাই তাদের প্রবলেম। তাহলে আর দেরি কিসের? একটা প্ল্যান করে ফেলি। চলো সবাই বৈঠক রুমে, সিক্রেট মিশন ফুলফিল করতে। বৈঠক রুমে মেহসান, সিমরান, মিথিলা আর স্বামী সবকিছু খুলে বলল হুল্লোর পার্টিকে। বাহ, ভালো খবর। ভাইয়া চলে যাচ্ছে আর তুমি বলছো ভালো খবর? আরে গাতা, এটা তারা কি বুঝেছে? বুঝলো নাই? গাধি হতে পারি, গাধা নই। আমিও বুঝি নাই, আমারও কেউ বোঝাও। এই গাধা, গাধীকে বুঝা। আমি আছি, নো টেনশন। এক্সপ্লেন করো। আমিও গাদার দলে অন্তর্ভুক্ত হলাম। তুই গাধার দলে ছিলি? গাধা কোথাকার। রিল্যাক্স, আমি আছি। সো ব্যাপারটা হলো,
দূরত্ব সমান ভালোবাসা, কারণ দূরত্ব হইলে ওরা দুইজন দুইজনরে মিস করব। এটা বুঝবো যে সুখী ভালোবাসা কারে কয়। এই ফার্স্ট টাইম কোনো ভালো কথা বলছো। ভালো মানুষের কদর নাই। ঠিক আছে, কিন্তু তবুও যদি মুখ ফুটিয়ে না বলে। তাইলে আবার কি আমরা মোক্ষম ওষুধ সরবরাহ করিব তাদের মধ্যখানে। তা বেশ, তাহলে বৈঠক এখানেই সমাপ্তি। সকালের নাস্তা শেষ করে সোফায় বসে অরিন বেগম, মেঘ, অহনা আর মেহতাবের 3 খালাতো বোন সিমরান, শাম্মী, মিথিলা রিসেপশন নিয়ে আলোচনা করছিল। তো তোমরা কি পরতে চাও, লেহেঙ্গা না শাড়ি? সিমরান, মিথিলা আর শাম্মী বলল, ভাবি তোমরা কি পড়তে কমফোর্টেবল মনে করবে সেটাই ফাইনাল। আমার ছোট যা মানে মেঘ কি চাই তাই আমি চাই, ওর চয়েস আর আমার চয়েস এক। এবার সবার দৃষ্টি মেঘের উপর। মেঘ ইতস্তত করে বলে, মা, আপনি যা বললেন তাই ফাইনাল। এই সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই। আপনি গুরুজন, আপনি ঠিক করুন, আপনার সিদ্ধান্ত পাকাপোক্ত হবে। ঠিক আছে। বিয়ের দিন মেয়েকে লেহেঙ্গা সামলাতে অনেক কষ্ট করতে হয়েছে, তাই আমি চাই আজ ছোট থেকে বড় সবাই শাড়ি পরুক। ঠিক বলছো, কিন্তু কোন কালারের শাড়ি? মেয়েরা গোল্ডেন কাতানের শাড়ি পরবে আর ছেলেরা নীল পাঞ্জাবি, তার উপর ডিজাইন করে গোল্ডেন কালারের কারুকাজ করা, আর গোল্ডেন কালারের পাজামা যার বাম পাশে সূক্ষ্ম নীল কারুকাজ থাকবে। পারফেক্ট খালামণি। হয়েছে, অনেক খালামণির প্রশংসা। গিয়ে রেডি হয়ে নাও সবাই। সবাই উঠে নিজেদের রুমে চলে গেল, মেঘ বাদে। কোথায় যাচ্ছি আমরা মা? তোমাদের নিয়ে শপিংয়ে যাব। তোমাদের গলায় পরার জন্য স্বর্ণের সেট কিনবো, নীল পাথরযুক্ত, আর শাড়ি, পাঞ্জাবি আর ওই টুকটাক। কিন্তু মা, আপনি তো আমাকে আর আনহা আপুকে স্বর্ণের জুয়েলারির অনেক সেট দিয়েছেন, আমি আর কিছু চাই না। কোনো কিন্তু নয়, ওগুলো তোমার দাদি শাশুড়ির আমলের, তোমাদের দাদি শাশুড়ি আমাকে দিয়েছিলেন আর আমি তোমাদের দিলাম, তাই আমি আলাদা করে তোমাদের কিছু উপহার দিতে চাই। মা, আমার লাগবে না, সত্যি বলছি, আপনি আর জোর করবেন না, তাহলে আমি যাব না শপিংয়ে। আমার পাগলি মেয়ে। ঠিক আছে, তাহলে যে কোনো ফুলের সেট কিনবো, শাশুড়ি আর বৌমা ম্যাচিং করে। এবার না করা যাবে না। তাহলে ঠিক আছে। এগুলো 2 তলায় দাঁড়িয়ে মেহতাব আর সৌরভ শুনছিল আর দেখছিল। বাহ, তোর বউ তো দেখছি খাঁটি শোনা। অন্য কেউ হলে বলতো আপনার ইচ্ছে মা, আপনি যা করবেন ভালোর জন্যই করবেন। মেহতাব এর প্রতি উত্তরে কিছুই বলল না, শুধু মুস্কে একটা হাসি দিল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছিল শপিংয়ের জন্য যাবে বলে। সে একটা নীল কালারের 3 পিস পরে নিয়ে চুল ঠিক করছিল। মেহতাব রুমে ঢোকার সময় মেঘকে রেডি হতে দেখে বলল, কোথাও যাচ্ছ নাকি? আমাদের আর অহনা আপুদের রিসেপশনের জন্য টুকটাক কিছু কেনাকাটা রয়েছে আর ড্রেস কিনতে হবে, তাই আমি, মেহসান, অহনা আপু, সিমরান, মিথিলা, শাম্মী আর মা যাচ্ছি শপিং করতে। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা রেডি হয়ে নাও। ওখানে আমার কিছু কাজ আছে, যাওয়ার সময় তোমাদের নামিয়ে দিয়ে আসবো। আপনি রেডি হবেন না? আমার রেডি হতে জাস্ট 1 মিনিট লাগবে। আর মেয়েরা ছেলেদের থেকে আগে কোনো সময়ই রেডি হতে পারে না, বরং 3 গুণ বেশি সময়ের দরকার পড়ে তাদের। এমন ভাবে লেকচার দিচ্ছে যেন আমি সারা দিন লাগিয়ে দিব। মনে মনে এত কথা বললে সারাদিন না সারা রাতও লেগে যেতে পারে। বি কুইক। এই বলে মেহতাব একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এমন ভাবে কথাগুলো বললেন যেন আমি ওনার পা ধরেছি ওনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। নিচে সবাই রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে পড়েছে, কিন্তু মেঘ আর মেহতাবের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। মেহতাবের রুমে। কি বলেছিলাম, মেয়েদের একটু বেশি সময় লাগে। ইট ডাজন্ট ম্যাটার। এই কথা শুনে মেঘ পেছনে তাকালো। মেহতাবকে সে যতবার দেখে যেন চোখই সরাতে ইচ্ছে করে না। আজও তার বিপরীত নয়। সে মেঘের সাথে ম্যাচিং করে নীল শার্ট আর কালো জিন্স পরেছে, যাকে বলে এক কথায় ফাটাফাটি লাগছে। বিবাহিত 10 বাচ্চার বাবা হলেও তাকে বিয়ে করার জন্য মেয়েদের কমতে হবে না, যেন আরও লাইন লেগে যাবে। এই কথা ভাবতে ভাবতে মেঘ নিজের মাথায় একটা থাপ্পড় মারল। মেঘ, মেহতাবের সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। এভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না।
তোমায় অ্যাডভান্সে অ্যালার্ট করে দিলাম। টি শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আপনি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এখন তো ট্রেলারই দেখলে না, তা দেখেই আমাকে অসভ্য বলছো? আমি আবার আমার সম্পর্কে মিথ্যা অপবাদ টলারেট করতে পারি। এই বলে মেহতাব মেঘের কাছে এসে একটানে মেঘকে কাছে এনে মেঘের কোমর জড়িয়ে ধরল, আর এক হাত দিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে আলতো হাতে সরিয়ে দিল। মেহতাবের প্রতিটা স্পর্শে মেঘ কেঁপে কেঁপে উঠছিল। এই দেখে মেহতাব মুচকি হেসে বলল, এত কাঁপাকাঁপির কি আছে? আমি তো আর অন্য কেউ নই। নিজের বিয়ে করা বউকে ছুলে অসভ্যতা হয় বলে আমি মনে করি না, আর এটা কোনো ক্রাইমও নয়। সো ক্যান আই কিস ইউ? মেঘ অবাকের উচ্চসীমা থেকে বলল মেহতাবের শেষের কথাটা শুনে, কিন্তু সে প্রতি উত্তরে কিচ্ছু বলল না। আমি আমার আনসার পেয়ে গেছি। এই বলে মেহতাব মেঘের আরো কাছাকাছি চলে আসে। ভাইয়া তোমাদের নিচে ডাকছে, এত লেট কেন করছেন? মেহসান ফোনে গেম খেলছিল, ও তখন তাই সেই ফোন স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেহসানের আওয়াজ শুনে মেহতাব মেঘের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। মেহসান এবার ফোন স্ক্রিনের থেকে মাথা তুলে তাদের দুজনের দিকে তাকালো। মেহতাবকে দেখেই সে বুঝতে পারল সে ভুল টাইমে এসে পড়েছে। মেহতাব মেহসানের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ভাইয়া তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো শুধু তোমাদের ডাকার জন্য এসেছি, সবাই নিচে ওয়েট করছে, চলো। আর ভাবি তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহসানের প্রশ্ন শুনে মেঘ ইতস্তত বোধ করে বলল, না তেমন কিছু না, চলো আমরা নিচে যাই। এই বলে মেঘ এক কথায় বলতে গেলে মেহসানের হাত ধরে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। মেহতাব তা দেখে হেসে ফেলল। নিচে সিমরান, মিথিলা, সাম্মি সেজেগুজে দাঁড়িয়ে আছে, আর বাকিরা গাড়িতে গিয়ে বসেছে। ভাইয়া আর ভাবি কেন আসছে না? আমারও সেম প্রশ্ন, এত দেরি কেন হচ্ছে? হয়তো আমি জানি। জানি কি বলবি, তোর সব উল্টাপাল্টা কথা মাথায় ঘুরপাক খায়। মেহসান আর মেঘ সিঁড়ি দিয়ে নামছিল, আর মেহতাব তাদের পেছনে আস্তে আস্তে আসছিল আর ফোনে কোনো কাজ করছিল। তাদের দেখতে পেয়ে মেঘ আর মেহতাবকে উদ্দেশ্য করে মিথিলা, সাম্মি, সিমরান একসাথে বলে উঠল, বাহ ভাবি, তোমার থেকে তো চোখই সরানো মুশকিল, আর ভাইয়াকে তো পুরাই আগুন লাগছে। হয়েছে, গাড়িতে গিয়ে বসো, আমি কামিং। মেহতাবের কথা শুনে সবাই চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল। সবাই গাড়িতে বসেছে, শুধু মেঘ আর মেহসান ছাড়া। গাড়িতে জায়গা থাকা সত্ত্বেও সিমরান বলল, ভাবি তুমি ভাইয়ার গাড়িতে এসো, এখানে আর জায়গা খালি নেই। সিমরান আপু, এখানে তো অনেক জায়গা খালি। এই কথা শুনে সিমরান সাম্মির দিকে রাগে চোখে তাকায়। সাম্মি বুঝতে পেরে কথা ঘুরিয়ে ফেলে, ও না, আসলে জায়গা নেই। তাহলে আমিও ভাইয়া ভাবির সাথে যাই। তোর মতো শিশুদের জায়গা এখানে আছে? ভাবি মেহতাব ভাইয়ার সাথে আসুক। এই কথা বলতে দেরি, কিন্তু কাজ করতে দেরি নেই। তারা মেহসানের মাথায় চাটি মেরে গাড়িতে উঠিয়ে নেয়। আমাকে কি খেলনা পেয়েছো? একবার এভাবে নয়তো ওভাবে কন্ট্রোল করছো। তুই নিজেকে তো সমস্যার অবসান মনে করিস, তাহলে এই ব্যাপারটা বুঝতে এত দেরি হলো কেন? ও, বুঝতে পেরেছি। যাক, এই গাধাটাকে বোঝানোর দরকার পড়েনি। কিছুক্ষণ পর মেহতাব গাড়ির চাবি নিয়ে আর চোখে সানগ্লাস পরে বেরিয়ে আসলো। মেহতাবকে দেখে মেঘ মনে মনে বলল, ওনাকে দেখলে বুকের ভেতরে টুকটুক আওয়াজটা বেড়ে যায় কেন? আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? এই যে মিস, কোথায় থমকে গেলে? যাবে না নাকি? কিভাবে যেতে চাও? গাড়িতে নাকি নৌকা লাগবে? মেহতাবের কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, চলুন। এই বলে দুজনেই গাড়িতে উঠে পড়ে। গাড়ি ড্রাইভ করতে থাকে মেহতাব, আর তার দিকে এক নজরে মেঘ তাকিয়ে আছে। আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু সে কি আমাকে কোনো সময় ভালোবাসার দৃষ্টিতে দেখেছে বা কখনো দেখবে? আমাকে তো সে শুধু দায়িত্বের চোখে দেখে। হয়তো বিয়ের সময় সে না আসলে আজ তার ভাগ্যে আরো ভালো কিছু থাকতো, আমি তার জীবনে বোঝা হয়ে থাকতাম না। মেহতাব গাড়ির লুকিং মিররের দিকে তাকিয়ে দেখলো মেঘ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা খেয়াল করে বলল, আমাকে কি ভালোবেসে ফেলেছো নাকি? মেহতাবের কথায় মেঘের হুঁশ ফিরল। তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, সে কি মনের কথা পড়তে পারে নাকি? কি হলো, বলছো না কেন? মেঘ নিজেকে স্বাভাবিক করে মেহতাবের দিকে তাকিয়ে বলল, মানে আপনার হঠাৎ এই কথা মনে হলো কেন?
তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে আমি ভাবলাম যে হতে পারে। যদি বলি ভালোবাসি, তাহলে ভালোবেসে কাছে টেনে নেবেন নাকি আমার থেকে আরো অনেক দূরে চলে যাবেন, যেখানে আপনাকে ধরার ছোঁয়া তো দূরের কথা, দেখতেও পারবো না? কি হলো, আর ইউ ওকে? মেঘ এই কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে বলল সে ঠিক আছে। গাড়িটি অনেক বড় একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। মেঘ গাড়ি থেকে নেমে পড়ল। সে বাড়ি থেকে খুশি মনে বের হলেও এখন তার আর ভালো লাগছে না। মেহতাব গাড়ি থেকে নেমে মেঘকে নিয়ে সিমরান, মেহসান আর বাকি সবার দিকে এগিয়ে গেল। পাশেই 5টা ছেলে সিগারেট টানছিল। একটা ছেলে মেঘকে দেখে বলে উঠল, মামু, ওই নীল পরিডারে দেখ, সেই ফিগার কিন্তু। এই কথা শুনে আরেকটা ছেলে বলে উঠল, একদম খাঁটি কথা, আর বাকি 4টা মালও ফ্রি। এই কথাগুলো মেঘ, মেহতাব সহ বাকি সবাইদের কানে পৌঁছালো। মেহতাবকে শান্ত থাকতে দেখে মেঘ মনে মনে বলল, এখন উনি কি ওদের মারবেন নাকি হিরোদের মতো? মেঘের চিন্তা ভাবনায় পানি ঢেলে দিয়ে মেহতাব বলল, মা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমায় জরুরি যেতে হবে। টেক কেয়ার। এই বলে মেহতাব সেখান থেকে চলে গেল। মেঘ, অহনা আর অরিন বেগম বুঝতে না পারলেও হুল্লোড় গ্যাংয়ের সদস্যরা আঁচ করতে পারল মেহতাব কিছু তো একটা করবেই। তারা জানে মেহতাব নিজের ইমোশন শো করতে পছন্দ করে না, তার চুপ থাকাই ঝড়ের পূর্বাভাস। চলো আমরা ভেতরে যাই। এই বলে মেঘ, অহনা আর অরিন বেগম চলে গেল, কিন্তু মিথিলা, সিমরান, শাম্মী আর মেহসান সেখানে এক কোণায় লুকিয়ে পড়ল। তোরা শিওর যে মেহতাব ভাইয়া আসবে? আমি তো 3000 টাকা বাজিও ধরতে পারবো। শিওর মানে? ভাইয়া আসবেই। দেখো মিথু আপু, ওই তো ভাইয়ার টি শার্টের হাতা ফোল্ড করতেছে আর ব্ল্যাক ঘড়িটা গাড়িতে রেখে দিয়ে আসছে। অ্যাম্বুলেন্স কল করো। কেন? ওই পচা লোকগুলারে বাজাইতে হইব, না হইলে ভাইয়া ওই জায়গায় বইতা হইব। আহারে। মেহসানের কথা শুনে সবাই হেসে দিল। মেহতাব লোকগুলোর দিকে এগিয়ে বলতে লাগলো, আপনার মধ্যে কে যেন নীলপরির প্রশংসা করছিল? একটা লোক বলে উঠল। লোকটার কথা শেষ হওয়ার আগেই মেহতাব তার থুতনিতে জোরে একটা খুশি মারল, আর লোকটা একটু দূরে নিচে পড়ে গিয়ে বেহুশ হয়ে পড়ল। বাহ বাহ, এক ঘুষিতেই 1 উইকেট। বাকি 4টা ছেলে এটা দেখে হাতে ছুরি নিয়ে মেহতাবের দিকে এগিয়ে আসতে লাগলো। মেহতাব সব কয়টাকে গালে আর ঠিক জায়গা মতো দিয়ে আবারও পা দিয়ে মারতে লাগলো। আমার পরিবারের মেয়েদের আর আমার বউকে তোরা কুনজর দিবি, আর আমি কিছু বলবো না। ইটস ইয়োর বিগ মিস্টেক। এই বলে ওদের মারতে মারতে আটমরা করে ফেললো। এরপর আবার বলল, এখানে আমার বোন বা স্ত্রীর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি একই কাজ করতাম। সো নেক্সট টাইম এগুলো দেখলে জানে মেরে ফেলব। তোরা এই মেহতাব চৌধুরী কে চিনিস না, মাইন্ডেড। সব ছেলেগুলো মেহতাব অহনা মুখ টিপে হেসে নিজেদের রুমে চলে গেল। পার্লার থেকে মেঘ আর অহনাকে সাজাতে এসেছে, তাই তারা সেখানে থাকলো না। আর অরিন বেগম টুকটাক কিছু কাজ সেরে নিতে সেও চলে গেল। আর যাওয়ার সময় মেহতাবের দাদিকে সঙ্গে করে রুমে দিয়ে আসার জন্য নিয়ে গেল। দাদি যাওয়ার সাথে সাথে সিমরান একটি ছবি তুলে নিল আর সৌরভদের উদ্দেশ্য করে পাঞ্চ মেরে বলল, এ তো হাল নয়, যেন বেহাল। এতে সিয়াম রাগ করে বলল, চুপ থাক সিমের বিচি। এই কথা শুনে সিমরান রেগে বলল, আমি যদি সিমের বিচি হই তাহলে তুমি পটাশিয়াম। বেরে বলেছিস তো, তোদের কথা শুনে আমার কবিতা পাচ্ছে। ওয়াশরুমে যাও, এখানে তোমার পচা কবিতার গন্ধ শুনতে কেউ ইন্টারেস্ট নই। সাম্মি, ভালো হয়ে যাও, ভালো হতেই জামাই লাগে না। তোরা থামবি? সবাই যে যার রুমে যা। মেহতাবের কথায় সৌরভ আর সৌমিক ছাড়া সবাই চলে গেল। ভাইয়া, আই আস্ক সামথিং? বল, কি জানতে চাস? এত শপিং কি বাবির জন্য তুমি করছো? হ্যাঁ বলো বন্ধু, আমি তোমার ন্যাংটা কালের বন্ধু হয়ে জানতে ইচ্ছুক হচ্ছি। মেহতাব এর প্রতি উত্তরে কিছু না বলে সব শপিং ব্যাগে নিয়ে উপরে চলে গেল। বেড়ায় আমার ন্যাংটা কালের অপমান করলো। হ্যাঁ থাক, আবার বাল্যকালের ভাই, আসো কোলাকুলি করি। মেহতাবের রুমে মেঘের সাজা প্রায় শেষ। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সে গোল্ডেন কালারের একটি কাতানের শাড়ি পরেছে,
নীল কারুকার্য করা পাড়ের দিকে, নীল কালারের গর্জিয়াস ব্লাউজ, চোখে ঘন কাজল, ঠোঁটে রেড কালারের লিপস্টিক, চুলগুলো খোপা করা। মেঘ বেশ গর্জিয়াস মেকআপ পছন্দ করে না, তাই সে পার্লারের লোকদের কাছে সাজেনি। কিছুক্ষণ পর মেহতাব ফোন স্ক্রল করতে করতে রুমে ঢুকলো, আর মেঘকে এক নজর দেখে আবার নিচে চলে গেল। এতে মেঘের খুব অভিমান হলো। তার এই কিছুক্ষণের মধ্যে মেহতাব আবার রুমে প্রবেশ করলো হাতে কিছু একটা নিয়ে, আর সেটা গয়নার বক্স থেকে খুলে নিজ হাতে মেঘের গলায় পরিয়ে দিল। একটি হীরের হার, দেখতে বেশ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দাম হবে। আর একটা বেলি ফুলের মালা চুলের খোপায় পরম যত্নে পরিয়ে দিল। তারপর মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এখন গেট আপ কমপ্লিট হয়েছে। মেঘ নিজের দিকে তাকিয়ে দেখল সত্যি ওই গলার নেকলেস আর বেলি ফুলের মালা খোপায় দেওয়ার পর তাকে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। মেহতাব মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কি নেকলেসটা পছন্দ হয়নি? মেহতাবের কথার প্রতি উত্তরে মেঘ বলল, না, অনেক সুন্দর, কিন্তু এত দামি নেকলেস কি আমার মতো মেয়েকে মানায়? আপনি আমার থেকেও ভালো জীবন সঙ্গী পেতে পারতেন। আমি এই সুখ ডিজার্ভ করি না। যাকে পৃথিবীর সব থেকে দামি নেকলেস এনে দিলে সেটা তোমার থেকে তুচ্ছ। তুমি অনেক কিছু ডিজার্ভ করো মেঘ। আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই নিয়ে আর কোনো কথা যেন ফিউচারে না শুনি। আমি রেগে গেলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না, সো বুঝে শুনে কথা বলবে। মেহতাবের কথা শুনে মেঘ মেহতাবের দিকে ফিরে তাকালো। কিছু বলতে যাবে তখনই অরিন বেগম দরজা নক করে ঢুকে পড়লেন। অরিন বেগম মেঘের দিকে তাকিয়ে বললেন, বাহ, আমার মেয়েটাকে তো বেশ লাগছে, কারো নজর যেন না লাগে। এই বলে মেঘের কপালে একটা চুমু দিল, আর মেহতাবকে উদ্দেশ্য করে বলল, রেডি হসনি কেন? নিচে কত গেস্ট এসেছে, তাদের সাথে দেখা করতে হবে। আর তোদের কিছু মেয়ে বন্ধুও এসেছে যারা বিয়েতে আসতে পারেনি, তোদের খুঁজছে। রেডি হয়ে মেঘমাকে নিয়ে তাড়াতাড়ি আয়, আমি ওইদিকে সামলাচ্ছি। ঠিক আছে, শান্ত হও। আমার ফ্রেশ হয়ে রেডি হতে 5 মিনিট লাগবে। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে যাচ্ছি। এই বলে অরিন বেগম রুম থেকে চলে গেলেন। অরিন বেগম যাওয়ার সাথে সাথে মেহতাব মেঘের ঘাড়ে হাত রেখে বলে ওঠে, ডু ইউ লাভ মি অর নট? টেল মি অনেস্টলি। মেহতাবের এই কথার প্রতি উত্তরে মেঘ কি বলবে সে ভেবে পায় না, কারণ সে নিজেই জানে না সে মেহতাবকে ভালোবাসে কিনা। মেঘ কিছু বলতে যাবে তখনই অহনা রুমে নক করে বলে ওঠে, আমি কি আসতে পারি? অহনার গলা শুনে মেঘ আর মেহতাব নিজেদের থেকে দূরে সরে যায়। মেহতাব লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়, আর মেঘ নিজেকে শান্ত করে বলে, হ্যাঁ, আসতে পারো আপু, অনুমতি নেওয়ার কি আছে। এই শুনে অহনা রুমে প্রবেশ করে। সে মেঘকে দেখে মাথায় হাত রেখে বলে, আমি খুব খুশি যে তোরা দুজন নিজেদের বিবাহিত জীবন গুছিয়ে নিতে শিখেছিস। আমার সেই পুচকে বোনটা কত বড় হয়ে গেছে, নিজের সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখেছে। মেহতাবের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, তুই খুব ভাগ্যবতী। এই বলে অহনা মেঘকে জড়িয়ে ধরে। মেঘও অহনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করছিস কেন পাগলি? চল নিচে যাই, মা বাবা তন্নি অন্নি এসেছে, দেখা করবি না? অহনা মেঘের চোখের পানি মুছে দেয়, আর দুজনে নিচে চলে যায়। নিচে অনেক গেস্ট এসেছে, আর হুল্লোর পার্টি মেহতাব আর মেঘের জন্য প্ল্যান আসছে। কি বোরিং লাগছে। মেঘ ভাবি আর মেহতাব ভাইয়া কখন আসবে? গালে হাত দিস না, জামাই তাড়াতাড়ি মরবো। রৌফের কথা শুনে সৌরভ রাগ করে আর বলে ওঠে, ওর জামাই সম্পর্কে কটু কথা বললে খারাপ হয়ে যাবে কিন্তু রৌফের বাচ্চা। সৌরভের কথা শুনে সবাই সৌরভের দিকে অবাক দৃষ্টিতে তাকায়, আর সৌম্য বলে ওঠে, ভাইয়া, এটা তো মিথিলার ফিউচার হাজবেন্ডকে বলা হয়েছে, তোমার এই লাগছে কেন? ডাল মে কুছ কালা হে। সৌরভ মিথিলার দিকে তাকায়। মিথিলা যে সৌরভের কথায় রেগে আছে তা বোঝা যাচ্ছে। সৌরভ আমতা আমতা করে বলল, এখানে মেয়েদের মধ্যে সবার বড় মিথিলা, আর ছেলেদের মধ্যে ধরতে গেলে আমি। আর সামির তো ভালো করে বুঝিয়ে বলতে পারে এই বিষয় সব। সামির দোস্ত, বুঝিয়ে দে তো সব কটা চোখে আঙ্গুল দিয়ে। সামির সবার দিকে তাকায়। সবার দৃষ্টি এখন তার দিকে। সেই একমাত্র জানে যে মিথিলা আর সৌরভ দুজন দুজনকে নিজের থেকেও অনেক ভালোবাসে, দুজন দুজনের প্রাণ। সে একবার মিথিলা আর সৌরভকে পার্কে হাঁটতে দেখেছে হাত ধরে।
তাকে সৌরভ আর মিথিলা অনেক করে বুঝিয়েছে, বারণ করেছে কাউকে যেন না বলে তাদের সম্পর্কের কথা। সেও কাউকে বলেনি। এসব কথা সামির মনে করেছিল, তখনই রৌফের ডাকে তার হুঁশ ফেরে। ওই গাদা কি হইলো? না, কিছু হয়নি। আসলে ব্যাপারটা বেশ জটিল। তো মেইন টপিকে আসা যাক। সবাই মনোযোগ দিয়ে শুনবা। আমরা জানি সৌরভ সবার বড় আর মিথিলাও সবার বড়। তো ও কথা শেষ করতে দে। সামির নার্ভাস হইতেছে, দেখতেছস না? চুপ থাক, কইতে দে। সো ওরা বড় হওয়ার কারণে একজনের অপমান অন্যজন সহ্য করতে পারে না, সুতরাং সৌরভের কথাটা গায়ে লাগছে। সামিরের কথা শেষ হওয়ার পর এই নিয়ে কেউ কথা বাড়ায়নি। সবাই সোফায় বসে গল্প করতে লাগলো। তখনই মেঘ আর অহনা নিচে নেমে এলো। তা দেখে সাম্মী বলল, আচ্ছা, একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে ওই দিন যে মাহতাব ভাইয়া বলল যে সে লন্ডন চলে যাবে, সেটা কি সত্যি?